ক্লাসিক ডিটেকটিভ মিস্ট্রিসে আপনাকে স্বাগতম। দ্য রেড রেডমেইনসে আমরা রহস্য আর প্রতারণার এক রোমাঞ্চকর গল্পে ডুব দেব। রেডমেইন পরিবার তাদের ধনসম্পদ আর গোপনীয়তার জন্য পরিচিত এক রহস্যময় ঘটনার কেন্দ্রে রয়েছে। যখন তাদের এস্টেটের কাছে একজন অপরিচিতকে মৃত অবস্থায় পাওয়া যায়, তখন এমন সব ঘটনার সূত্রপাত হয় যা পরিবারের ঐতিহ্যের ভিত্তিকেই নাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমাদের সাথে যোগ দিন এই ক্লাসিক গোয়েন্দা গল্পে, যেখানে কিছুই যেমনটা মনে হয় তেমনটা নয়, আর আমরা এর প্রতিটি বাঁক ও মোড় অন্বেষণ করব। অধ্যায় ৫। রবার্ট রেডমেইনকে দেখা গেল। তার তদন্তের এই পর্যায়ে মার্ক ব্রেন্ডনের মনে এক ধরনের অবাস্তবতার অনুভূতি জেগে বসেছিল। এমন একটা সময় আসছিল যখন তার নিজের চেয়েও শক্তিশালী মন ও বৃহত্তর প্রতিভার দ্বারা যে মিথ্যা পরিবেশে সে বিচরণ করছিল তা উড়িয়ে দেওয়া হবে। কিন্তু ততক্ষণে সে অস্পষ্টভাবে বুঝতে পারছিল যে কোনো মৌলিক ভুল তাকে ভুল পথে চালিত করেছে। সে যেন এক অন্ধ গলিতে হাতড়াচ্ছে এবং বাস্তবতার দিকে নিয়ে যাওয়া একমাত্র পথটি হারিয়েছে। পরের দিন সকালে পেইন্টন থেকে সে প্লাইমাউথে গেল এবং কঠোর ও নিবিড় তদন্ত পরিচালনা করল। কিন্তু সে ভালোই জানত যে সম্ভবত সে অনেক দেরি করে ফেলেছে, এবং নিশ্চিতভাবে অনুমান করেছিল যে রবার্ট রেডমেইন যদি এখনও বেঁচে থাকে তবে সে আর ইংল্যান্ডে থাকবে না। এরপর সে প্রিন্সটাউনে ফিরে গেল যাতে সে আবারও ঘটনাস্থল পরীক্ষা করতে পারে, যদিও সে জানত এটা বৃথা। কিন্তু নিয়ম মানতে হবে। বালিতে খালি পায়ের ছাপগুলো সাবধানে সুরক্ষিত করা হয়েছিল। সেগুলো এতই অস্পষ্ট ছিল যে আলাদা করা কঠিন ছিল, কিন্তু সে নিশ্চিত হয়েছিল যে সেগুলো দুজন লোকের পায়ের ছাপ, যদি তিনজন না হয়। তার মনে পড়েছিল যে রবার্ট রেডমেইন পুকুরে স্নান করার কথা বলেছিল, এবং সে ৩টি আলাদা পায়ের ছাপ প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ইন্সপেক্টর হাফিয়ার্ড, যিনি যতটা সম্ভব নিবিড়ভাবে মামলাটি অনুসরণ করেছিলেন, তিনি সমস্ত দোষ অদৃশ্য খুনির ভাই বেন্ডিগোর ওপর চাপালেন। হাফিয়ার্ড শপথ করে বলল সে ইচ্ছাকৃতভাবে দেরি করেছে, আর সেই ২ দিনই সব পার্থক্য গড়ে দিতে পারে। এখন খুনি ফ্রান্সে, যদি স্পেনে না হয়। ব্রেন্ডন ব্যাখ্যা করল, সব বিস্তারিত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইন্সপেক্টর সেই তথ্যে কোনো গুরুত্ব দিলেন না। তিনি বললেন, আমরা জানি বিদেশি পুলিশ কত ঘন ঘন পলাতক আসামিদের ধরে, তবে এটা কোনো সাধারণ পলাতক নয়। আমি এখনও তাকে উন্মাদ বলেই মনে করি। যদি তাই হতো তাহলে তাকে এতক্ষণে ধরা পড়ত, আর আমার মতে যা আগে সহজ ছিল তা এখন আরও বেশি রহস্যময় হয়ে উঠছে। আমি বিশ্বাস করি না লোকটি পাগল ছিল। আমি বিশ্বাস করি সে সম্পূর্ণ সুস্থ ছিল এবং আছে, এবং যেহেতু তাই, ব্রেন্ডন, তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে এবং খুঁজে বের করতে হবে কেন সে এটা করেছে। একবার যদি মেনে নেওয়া যায় যে এটি একটি সুপরিকল্পিত খুন ছিল এবং প্রথম দর্শনে যতটা মনে হয়েছিল তার চেয়ে অনেক বেশি চতুর ছিল, তাহলে তোমাকে অতীতে ফিরে গিয়ে রেডমেইনের এটি করার উদ্দেশ্য কী ছিল তা খুঁজে বের করতে হবে। কিন্তু ব্রেন্ডন নিশ্চিত ছিল না। সে উত্তর দিল, আমি আপনার সাথে একমত হতে পারছি না। আমি ইতিমধ্যেই সেই তত্ত্বটি অনুসরণ করেছি, কিন্তু এটি সম্পূর্ণ অবাস্তব। আমরা নিরপেক্ষ সাক্ষ্য থেকে জানি যে সমস্যার রাতে রেডমেইনের মোটরবাইকে করে প্রিন্সটাউন ছাড়ার আগ পর্যন্ত তারা দুজন ছিল ঘনিষ্ঠ বন্ধু। কিসের নিরপেক্ষ সাক্ষ্য? আপনি মিসেস পেন্ডিনের সাক্ষ্যকে নিরপেক্ষ বলতে পারেন না? কেন নয়? আমি খুব নিশ্চিত যে এটি নিরপেক্ষ। কিন্তু আমি এখন পেন্টেনে মিস ফ্লোরা রিডের কাছ থেকে যা শুনেছি তার কথা বলছি, যিনি রবার্ট রেডমেইনের বাগদত্ত ছিলেন। তিনি বলেছিলেন যে তার বাগদত্তা একটি চিঠি লিখেছিলেন যেখানে তার মতামতের সম্পূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ ছিল, এবং তিনি তাকে এও বলেছিলেন যে তিনি তার ভাইঝি এবং তার স্বামীকে রেগাটা দেখার জন্য পেইন্টেনে আসতে বলেছিলেন। আরও বড় কথা, মিস রিড এবং তার বাবা মা উভয়ই স্পষ্ট করে দিয়েছিলেন যে সৈনিকটি ছিল অস্থির এবং অনিশ্চিত প্রকৃতির। আসলে মিস্টার রিড এই সম্পর্কটি তেমন অনুমোদন করেননি। তিনি এমন একজন ব্যক্তির বর্ণনা দিয়েছিলেন যিনি খুব সহজেই যুক্তি এবং অযৌক্তিকতার সীমানা অতিক্রম করতে পারেন। না হাফিয়ার্ড, মানসিক বিকারের তত্ত্ব ছাড়া আর কোনো তত্ত্বই ধোপে টিকবে না। তার ভাইকে লেখা চিঠিটি এটি সম্পূর্ণরূপে নিশ্চিত করে। লেখার ধরনই সংযম ও আত্মনিয়ন্ত্রণের অভাব প্রকাশ করে। লেখাটা কি সত্যিই তার ছিল? আমি এটি বেন্ডিগো রেডমেইনের কাছে থাকা আরেকটি চিঠির সাথে তুলনা করেছি। এটি একটি অদ্ভুত হাতের লেখা। আমার মনে হয় কোনো সন্দেহের অবকাশ নেই। এরপর আপনি কি করবেন?
আবার প্লাইমাউথে ফিরে গিয়ে পেঁয়াজ বহনকারী নৌকাগুলোর মধ্যে নিবিড় তদন্ত করুন। তারা যাতায়াত করে এবং রেডমেইনের চিঠি পোস্ট করার পরপরই যে নৌকাগুলো প্লাইমাউথ ছেড়েছিল আমি সেগুলোর খোঁজ নিতে পারি। এগুলো সম্ভবত 1 বা 2 সপ্তাহের মধ্যে অন্য একটি বোঝাই নিয়ে আবার ফিরে আসবে। এগুলো পরীক্ষা করা উচিত। এক বৃথা চেষ্টা, ব্র্যান্ডন। আমার কাছে মনে হচ্ছে প্রথম থেকেই পুরো তদন্তটা এমনই ছিল। আমরা কোথাও মূল সূত্রটি হারিয়ে ফেলেছি। খুনের পরদিন সকালে যে লোকটি নিক্কারবকার, একটি বড় চেকস্যুট এবং একটি লাল ওয়েস্টকোট পরে পেইন্টন থেকে চলে গিয়েছিল, সে কিভাবে রেল বা রাস্তায় একটিও চোখে না পড়ে পালিয়ে গেল, এটা যুক্তি এবং অভিজ্ঞতার এত বড় বিরোধী যে আমি সহজে এর বাহ্যিক মূল্য বিশ্বাস করতে পারি না। না, কোথাও একটা গোলমাল আছে, এটাই আমি আপনাকে বলছি। কিন্তু দোষটা আমাদের, নাকি আমাদের দৌড়ের বাইরে রাখার জন্য কোনো কৌশল হয়েছে তা আপনি শীঘ্রই বা দেরিতে জানতে পারবেন। আমার মনে হয় না এখানে আমাদের আর কিছু করার আছে। মার্ক স্বীকার করল, নেই। আমার মতে এটা সবই গতানুগতিক কাজ ছিল এবং অনেক সময় নষ্ট হয়েছে। আমাদের দুজনের মধ্যে বলছি হাফিয়ার্ড, আমি নিজের উপর বেশ লজ্জিত। আমি কিছু একটা হারিয়ে ফেলেছি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কোথাও একটা দিক নির্দেশক ছিল যা আমি কখনো দেখিনি। ইন্সপেক্টর মাথা নাড়লেন। মাঝে মাঝে এমনটা হয়, খুব বিরক্তিকর। আর তখন লোকেরা আমাদের দেখে হাসে এবং জিজ্ঞাসা করে আমরা কিভাবে আমাদের টাকা রোজগার করি। মাঝে মাঝে, যেমনটা আপনি বলেন, একটি মামলার বিপদ সংকেত এতটাই স্পষ্ট থাকে যেন মানুষের মুখের ওপর নাক, তবুও অন্য কোনো সূত্র অনুসরণ করার কারণে অথবা এমন একটি তত্ত্ব আঁকড়ে থাকার কারণে যা আমরা মনে করি একমাত্র সঠিক হতে পারে, আমরা আসল গুরুত্বপূর্ণ বিষয়টি হারিয়ে ফেলি যতক্ষণ না আমরা তাতে হোঁচট খাই। আর তখন সম্ভবত অনেক দেরি হয়ে যায় এবং আমরা বোকো আদ দেখাই। ব্রেন্ডন এই অভিজ্ঞতার সত্যতা স্বীকার করল। সে বলল, মাত্র 2টি সম্ভাব্য পরিস্থিতি থাকতে পারে। হয় এটি একটি উদ্দেশ্যহীন খুন ছিল, আর উদ্দেশ্যহীনতা মানে উন্মাদনা, অথবা এর পেছনে গভীর কোনো কারণ ছিল এবং রেডমেইন অনেক আগে থেকেই পরিকল্পনা করে পেন্ডিনকে হত্যা করেছে এবং নিজে পালিয়ে গেছে। প্রথম ক্ষেত্রে তাকে খুঁজে পাওয়া যেত, যদি না সে এমন কোনো চতুর উপায়ে আত্মহত্যা করে থাকত যে আমরা তার দেহ খুঁজে পাচ্ছি না। দ্বিতীয় ক্ষেত্রে সে সত্যিই খুব চালাক এবং পেইন্টনে যাত্রা এবং মৃতদেহ নিষ্পত্তি, যা সবই পাগলামি মনে হয়েছিল, তা ছিল তার পক্ষ থেকে চরম চতুরতা। কিন্তু সে বেঁচে থাকলে, পাগল বা সুস্থ যাই হোক, আমার মতে সে তার ভাইকে লেখা চিঠিতে যা করার কথা বলেছিল এবং একটি ফরাসি বা স্প্যানিশ বন্দরে পালিয়ে গেছে। সুতরাং এটাই আমার পরবর্তী পদক্ষেপ, তাকে নিয়ে যাওয়া নৌকাটি খুঁজে বের করার চেষ্টা করা। সে এই নীতি অনুসরণ করে পরের দিন প্রিন্সটাউন থেকে প্লাইমাউথের উদ্দেশ্যে রওনা দিল, বারবিকানে একটি নাবিকদের সরাইখানায় একটি কক্ষ নিল এবং বন্দর কর্তৃপক্ষের সাহায্যে সেই গুরুত্বপূর্ণ দিনগুলোতে প্লাইমাউথে নোঙর করা প্রায় 1 ডজন ছোট জাহাজের যাত্রা অনুসরণ করল। তদন্তের এই পর্যায়ে সে 1 মাস কঠোর পরিশ্রম ব্যয় করল, কিন্তু তার তদন্তে কিছুই পাওয়া গেল না। জড়িত কোনো জাহাজের ক্যাপ্টেনই সামান্যতম তথ্য দিতে পারল না এবং রবার্ট রেডমেইনের মতো কোনো লোককে বন্দর পুলিশ বা প্লাইমাউথের কোনো স্বাধীন ব্যক্তি তীক্ষ্ণ নজরদারি সত্ত্বেও দেখেনি। এমন একটা সময় এলো যখন গোয়েন্দাকে লন্ডনে ডেকে পাঠানো হলো এবং তার ব্যর্থতার জন্য তাকে মন খুলে উপহাস করা হলো। কিন্তু তার নিজের অস্বাভাবিক হতাশা তার প্রতি অন্যদের কৌতুককে নিরস্ত করল। মামলাটিতে এত কম সুস্পষ্ট অসুবিধা ছিল যে ব্রেন্ডনের সম্পূর্ণ ব্যর্থতা তার প্রধানকে বিস্মিত করেছিল। তবে সে মার্কের নিজের বিশ্বাসে সন্তুষ্ট ছিল যে রবার্ট রেডমেইন কখনো ইংল্যান্ড ছাড়েনি, বরং নিজেকে শেষ করে দিয়েছে, সম্ভবত প্লাইমাউথ থেকে বেন্ডিগোকে তার চিঠি পাঠানোর অল্প পরেই। অনেক কিছুর দিকে মনোযোগ দিতে হচ্ছিল এবং ব্রেন্ডন শীঘ্রই মিডল্যান্ডসে একটি হীরার ডাকাতির তদন্তে নিজেকে নিয়োজিত করল। মাস কেটে গেল, মাইকেল পেন্ডিনের দেহ উদ্ধার হয়নি এবং স্কটল্যান্ড ইয়ার্ডের ছোট জগৎ এই রহস্যকে ফাইলবন্দি করে রাখল, যখন বৃহত্তর জগৎ এটি সম্পর্কে সব ভুলে গেল। ইতিমধ্যে এক গোপন স্বস্তির অনুভূতি নিয়ে মার্ক ব্রেন্ডন এই ঘটনাগুলো থেকে যা উদ্ভূত হয়েছিল তার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিল। একই সাথে ঘটনাগুলোকে তার বর্তমান আগ্রহ থেকে সরে যেতে দিল। জেনি পেন্ডিন রয়ে গেল এবং তার মন গভীরভাবে তাকে নিয়ে ব্যস্ত ছিল।
প্রকৃতপক্ষে দৈনন্দিন কাজের চাপ ছাড়াও সে তার মনকে অন্য সব ব্যক্তিগত বিবেচনা থেকে দূরে রেখে পূর্ণ করে রেখেছিল। সে তাকে আবার দেখার জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছিল, কারণ যদিও সে তার তদন্তের সময় চিঠিপত্র আদান-প্রদান করেছিল এবং তাকে তার প্রতিটি কাজের বিষয়ে ঘনিষ্ঠভাবে অবহিত রেখেছিল, এখন এই যোগাযোগের কোনো অজুহাত আর ছিল না। সে প্রতিটি চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল, কিন্তু তার উত্তরগুলো ছিল সংক্ষিপ্ত, এবং সে নিজের সম্পর্কে বা তার ভবিষ্যতের উদ্দেশ্য সম্পর্কে তাকে কোনো তথ্য দেয়নি, যদিও সে তাকে তা করতে বলেছিল। সে কেবল একটি তথ্যই দিয়েছিল এবং সে জানতে পেল রল যে সে তার স্বামীর মূল পরিকল্পনা অনুযায়ী বাংলোটি শেষ করছে এবং তারপর তার লিজ নিতে পারে এমন একজন সম্ভাব্য গ্রাহক খুঁজছে। আমি ডাটমুর আর দেখতে পারব না, কারণ এটি আমার সবচেয়ে সুখের এবং সবচেয়ে দুঃখের সময়গুলোর স্মৃতি বহন করে। আমি আর কখনো এত সুখী হব না, এবং আশা করি সাম্প্রতিক অতীতে আমি যেমন অবর্ণনীয় কষ্ট পেয়েছি তেমনটা আর কখনো পাব না। সেই বাক্যটি বহুবার পড়ল এবং প্রতিটি শব্দের গুরুত্ব বিবেচনা করল। সে এর থেকেই সিদ্ধান্তে পৌঁছাল যে জেনি পেন্ডিন যদিও জানত যে তার সবচেয়ে বড় আনন্দ চিরতরে চলে গেছে, তবুও এমন একটি সময়ের দিকে তাকিয়েছিল যখন তার বর্তমান একাকিত্ব আরও সত্যিকারের শান্তি ও সন্তুষ্টির পথ করে দেবে। তবে এই বিষয়টি ব্রেন্ডানকে অবাক করেছিল। সে মনে করল তার শব্দগুলো হয়তো ভুলভাবে নির্বাচিত হয়েছিল এবং সে বাস্তবে যা ঘটবে তার চেয়ে দ্রুত শান্তিতে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিল। সে অনুমান করেছিল যে তার ভয়াবহ দুঃখ ম্লান হতে শুরু করার আগে এই 4 মাসের পরিবর্তে অন্তত 1 বছর সময় লাগবে। প্রকৃতপক্ষে সে এই বিষয়ে নিশ্চিত ছিল এবং এই সিদ্ধান্তে পৌঁছাল যে সে এই অর্থপূর্ণ বাক্যে এমন একটি অর্থ খুঁজে পাচ্ছিল যা সে কখনো বোঝাতে চায়নি। সে তাকে দেখতে চেয়েছিল এবং কিভাবে তা করবে তার পরিকল্পনা করছিল। এমন সময় সুযোগ এসে গেল। ডিসেম্বরের মাঝামাঝি একদিনে নিউ ইয়র্ক থেকে প্লাইমাউকে পৌঁছানো 2 রুশকে গ্রেফতার করার জন্য ব্রেন্ডনকে ডাকা হয়েছিল এবং তাদের শনাক্ত করে ইংল্যান্ডে তাদের পূর্ববর্তী কার্যকলাপ সম্পর্কে সাক্ষ্য দেওয়ার পর সে কিছুক্ষণের জন্য মুক্ত ছিল। কোনো সতর্কবার্তা না পাঠিয়ে সে ডার্টমাউথের দিকে রওনা দিল, সেখানে সেই রাতে থাকল এবং পরের দিন সকালে 9টায় ক্রোস নেস্টের দিকে হাঁটতে শুরু করল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল এবং 2টি চিন্তা একসাথে তার মনে ঘুরছিল, কারণ সে শুধু বিধবাকে তীব্রভাবে দেখতে চেয়েছিল তা নয়, বরং অন্য একটি কারণে খাড়া পাহাড়ের ওপর ছোট সম্প্রদায়টিকেও চমকে দিতে চেয়েছিল। তখনও তার মনে এক অস্পষ্ট সন্দেহ ছিল যে বেন্ডিগো রেডমেইন হয়তো তার ভাইকে সাহায্য করছে। ধারণাটি অস্পষ্ট ছিল, তবুও সে এটি পুরোপুরি হারা যায়নি এবং একাধিকবার এমন একটি আকস্মিক পরিদর্শনের কথা ভেবেছিল যা সে এখন করতে যাচ্ছিল। তবে নদীর মোহনার পশ্চিমে উঁচু স্থানে আরোহণের সাথে সাথে সন্দেহ কমতে শুরু করল এবং 2 ঘণ্টার মধ্যে যখন সে এমন একটি স্থানে পৌঁছাল যেখান থেকে ক্রোস নেস্ট দেখা যাচ্ছিল, যা খাড়া পাহাড়ের উচ্চতা এবং ধূসর শীতকালীন সমুদ্রের মাঝে অবস্থিত, তখন নারীর প্রত্যাশিত দৃশ্য ছাড়া আর কিছুই তার মনকে ধরে রাখেনি। সে তার জন্য অপেক্ষা করা চমকপ্রদ ঘটনাগুলো সম্পর্কে অজ্ঞ ছিল। সামান্য অনুমান করতে পারেনি যে তার গোপন স্বপ্নের গল্প এবং কোয়ারি অপরাধের বিবরণ উভয়ই দিনের শেষে বড় ঘটনা দ্বারা কিভাবে এগিয়ে যাবে। তার রাস্তা খাড়া পাহাড়ের ওপর দিয়ে চলেছিল এবং তার চারপাশে শীতের আকাশের নিচে বাদামি ও ন্যাড়া মাঠ ছড়িয়েছিল। এখানে সেখানে একটি মেউইং সিগাল মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং অন্য জীবনের একমাত্র চিহ্ন ছিল একজন লাঙলকারী তার ঘোড়াগুলোর পেছনে হামাগুড়ি দিয়ে চলছিল, যার পেছনে আরও সামুদ্রিক পাখি উড়ে বেড়াচ্ছিল। ব্রেন্ডন অবশেষে হাইওয়ের দিকে মুখ করে একটি সাদা গেটের কাছে পৌঁছাল এবং দেখল যে সে তার গন্তব্যে পৌঁছে গেছে। গেটের ওপর একটি ব্রোঞ্জের প্লেটে খোদাই করা অক্ষরে ক্রোস নেস্ট লেখা ছিল এবং এর ওপরে একটি খুঁটি ছিল যেখানে রাতে বাতি রাখার জন্য একটি ধারক ছিল। বাড়ির রাস্তাটি খাড়াভাবে নিচে নেমে গিয়েছিল এবং নেক নিচে সে ফ্ল্যাগস্টাফ এবং টাওয়ার কক্ষটি দেখতে পেল, যা বাসস্থানের ওপরে উঠে গিয়েছিল। এই বিষণ্ণ দিনে স্থানটিকে এক ধরনের নির্জনতা এবং বিষাদ ঘিরে রেখেছিল। বাতাস দীর্ঘশ্বাস ফেলল এবং মৃত ঘাসের মধ্য দিয়ে আলোর একটি কম্পন পাঠাল। দিগন্ত অদৃশ্য ছিল কারণ কুয়াশা এটিকে ঢেকে রেখেছিল এবং নিচু ও ছাই রমের বাষ্প থেকে সমুদ্র তার একঘেয়ে অসংখ্য ঢেউ নিয়ে বেরিয়ে আসছিল, যেখানে এখানে সেখানে ফ্যানার একটি পালক লেগেছিল।
নিচে নামার সময় ব্রেন্ডন বাগানে একজন লোককে কাজ করতে দেখল, যে 2 ফুটের একটি বোনা তারের বেড়া তৈরি করছিল। এটি স্পষ্টতই খরগোশদেরকে চাষ করা ফুলের বিছানা থেকে দূরে রাখার উদ্দেশ্যে ছিল, যা খাদের সবুজ ঢাল থেকে খনন করা হয়েছিল। সে একটি গান গাওয়ার আওয়াজ শুনল এবং বুঝতে পারল যে এটি ডোরিয়া, মোটর বোটম্যান। তার থেকে 50 গজ দূরে মার্ক স্থির হয়ে দাঁড়াল এবং মালি তার কাজ ছেড়ে এগিয়ে এলো। তার মাথায় ছু ছিল না এবং সে একটি সরু, কালো, টাস্কান চুরুট টানছিল, যার মাঝখানে ইটালির রঙের একটি ব্যান্ড ছিল। জিউসেপ্পে তাকে চিনতে পারল এবং প্রথমে কথা বলল, এটা মিস্টার ব্রেন্ডন, গোয়েন্দা। সে আমার মালিকের জন্য খবর নিয়ে এসেছে? না ডোরিয়া, কোনো খবর নেই, দুর্ভাগ্যবশত। কিন্তু আমি এই পথেই যাচ্ছিলাম, আবার প্লাইমাউথে, আর ভাবলাম মিসেস পেন্ডিন এবং তার চাচার সাথে দেখা করে আসি। আপনি আমাকে স্লুথ কেন বলেন? আমি অপরাধের গল্প বই পড়ি যেখানে গোয়েন্দাদের স্লুথ বলা হয়। এটা আমেরিকান। ইতালীয়রা বলে সোবিরো, ইংল্যান্ড বলে পুলিশ অফিসার। সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে। সময় চলে যায়, চোখের জল শুকিয়ে যায়, ঈশ্বর দেখেন। আর আপনি এখনও সেই ধনী মহিলাকে খুঁজছেন, যিনি ডোরিয়াদের শেষ বংশধরকে তার প্রাসাদে ফিরিয়ে আনবেন? জিউসেপ্পে হাসল, তারপর চোখ বন্ধ করে তার দুর্গন্ধযুক্ত চুরুট টানল। সেটা আমরা দেখব। মানুষ পরিকল্পনা করে, ঈশ্বর নিষ্পত্তি করেন। মিস্টার ব্রেন্ডন, কিউপিড নামে একজন দেবতা আছেন, যিনি আমাদের পরিকল্পনা ওলটপালট করে দেন। যেমন ওই লাঙলের ফলা গুবরে পোকা ও কৃমির গোপন আস্থানা ওলটপালট করে দেয়। মার্কের হৃৎস্পন্দন দ্রুত হল। সে অনুমান করল ডোরিয়া সম্ভবত কি বোঝাতে চাইছে, এবং উদ্বেগ অনুভব করল, কিন্তু অবাক হল না। অন্যজন চালিয়ে গেল। সৌন্দর্যের কাছে উচ্চাকাঙ্ক্ষা হার মানতে পারে। পৈতৃক প্রাসাদ ভালোবাসার জোয়ারের সামনে ভেঙে পড়তে পারে, যেমন সমুদ্রের সামনে শিশুর বালির ঘর। খুব সত্যি। ডোরিয়া দীর্ঘশ্বাস ফেলল এবং ব্রেন্ডনের দিকে মনোযোগ দিয়ে তাকাল। ইতালীয় লোকটি বাদামি উলের একটি ৮-৬ জার্সি পরে দাঁড়িয়েছিল। তার অন্ধকার পটভূমির বিপরীতে একটি খুব মনোরম চিত্র। অন্যজনের কিছু বলার ছিল না এবং সে নামার প্রস্তুতি নিল। সে অনুমান করল কি ঘটেছে এবং তার সামনে থাকা রোম্যান্টিক ব্যক্তিত্বের চেয়ে জেনি পেন্ডিনকে নিয়ে বেশি চিন্তিত ছিল। কিন্তু এই যে অপরিচিত লোকটি এখনও এই নির্জন স্থানে নির্বাসিত অবস্থায় থাকতে পারে, তা লোকটির কথার মতোই তাকে অনেক কিছু বোঝাল। সে তার বড় উচ্চাকাঙ্ক্ষা স্থগিত রেখে বিনা কারণে ক্রোস নেস্টে আটকে ছিল না। মার্ক তবে জিউসেপ্পের স্বীকানোক্তির গুরুত্ব বুঝতে না পারার ভান করল। একজন ভালো মালিক, তাই না? আমি আশা করি পুরনো সমুদ্রের নেকড়েটি একজন চমৎকার বন্ধু, যখন আপনি তার ছোট ছোট স্বভাবগুলো জানেন, ডোরিয়া স্বীকার করল। সে আমার যা কিছু আকাঙ্ক্ষা, তাই। আর সে আমাকে পছন্দ করে কারণ আমি তাকে বুঝি এবং তাকে অনেক গুরুত্ব দিই। প্রতিটি কুকুর তার নিজের খাঁচায় সিংহ। রেডমেন শাসন করে, কিন্তু একজন মানুষ যদি শাসন না করে তবে তার বাড়ির সার্থকতা কি? আমরা বন্ধু, তবুও হায়, আমরা হয়তো বেশি দিন থাকব না। যখন সে হঠাৎ থেমে গেল, এক দুষ্টু ধোঁয়ার মেঘ ছাড়ল এবং তার তারের বেড়ার কাছে ফিরে গেল। কিন্তু ব্রেন্ডন এগিয়ে যাওয়ার সময় সে এক মুহূর্তের জন্য ঘুরে আবার কথা বলল। ম্যাডোনা বাড়িতে আছে, সে চিৎকার করে বলল, এবং মার্ক বুঝল সে কার কথা বলছে। সে 5 মিনিটের মধ্যে ক্রোজ নেস্টে পৌঁছেছিল এবং জেনি পেন্ডিন তাকে স্বাগত জানাল। সে বলল, চাচা তার টাওয়ারে আছেন, আমি তাকে 1 মিনিটের মধ্যে ডাকছি। কিন্তু আগে বলুন, বলার মতো কিছু আছে কি? আপনাকে দেখে আমি খুব খুশি, ভীষণ। সে উত্তেজিত ছিল এবং তার বড় কুয়াশাচ্ছন্ন নীল চোখ জ্বলজ্বল করছিল। তাকে আগের চেয়েও বেশি সুন্দর লাগছিল। কিছু জানানোর নেই মিসেস পেন্ডিন, অন্তত না, কিছুই নেই। আমি প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখেছি। আর আপনার কাছে কিছু নেই নাকি? আপনি আমাকে জানাতে পারতেন। সে বলল, কিছুই নেই। চাচা বেন নিশ্চিতভাবে আমাকে বলতেন যদি কোনো খবর তার কাছে পৌঁছাত। আমি নিশ্চিত যে সে মারা গেছে, রবার্ট রেডমেন। আমিও তাই মনে করি। যদি আমি জিজ্ঞাসা করার সাহস করি, আপনার সম্পর্কে একটু বলুন। আপনি আমার জন্য এত চিন্তাভাবনা করেছেন, আর আমি এর প্রশংসা করি। আমি ঠিক আছি মিস্টার ব্রেন্ডন, আমার জীবন এখনও বাকি আছে এবং আমি এখানে উপকারী হওয়ার উপায় খুঁজে পাই। তাহলে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্টি সুখের একটি দুর্বল বিকল্প, কিন্তু আমি সন্তুষ্ট। সে গভীরভাবে কথা বলতে চেয়েছিল, কিন্তু তার কোনো অজুহাত ছিল না। সে বলল, আমি কত চাইতাম যদি আপনার সন্তুষ্টিকে আবার সুখে পরিণত করার ক্ষমতা আমার থাকত। সে তার দিকে হাসল।
এমন বন্ধুত্বপূর্ণ ইচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চিত আপনি এটা আন্তরিকভাবে বলছেন। আমি সত্যিই বলছি, হয়তো আমি কোনো একদিন লন্ডনে আসব, আর তখন আপনি আমাকে একটু সাহায্য করবেন। আমি কত আশা করি আপনি তা করবেন, শীঘ্রই। কিন্তু আমি এখনও নিস্তেজ এবং বোকা। আমার বড় ধরনের অবনতি হয়, এবং মাঝে মাঝে আমি আমার চাচার কণ্ঠস্বরও সহ্য করতে পারি না। তখন আমি নিজেকে গুটিয়ে নিই। আমি নিজেকে একটি বন্য জিনিসের মতো বেঁধে রাখি, কিছু সময়ের জন্য, যতক্ষণ না আমি আবার ধৈর্যশীল হই। আপনার কিছু বিনোদন থাকা উচিত। এখানেও অনেক কিছু আছে, যদিও আপনি হয়তো অনুমান করতে পারবেন না। জিউসেপ্পে আমাকে গান শোনায়, এবং আমি মাঝে মাঝে লঞ্চে করে বাইরে যাই। চাচা বেন এবং বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য যখন আমাকে ডার্টমাউথে যেতে হয়, তখন আমি সব সময় এই পথেই যাতায়াত করি। আর বসন্তে আমার মুরগি পালন করার কথা আছে। ইতালীয় লোকটি, সে একজন ভদ্রলোক, মিস্টার ব্রেন্ডন, একজন মহান ভদ্রলোক আপনি বলতে পারেন। আমি তাকে খুব ভালোভাবে বুঝি না, কিন্তু আমি তার সাথে নিরাপদ। সে কোনো নীচ বা ছোট কাজ করবে না। আমি যখন প্রথম এসেছিলাম, তখন সে আমাকে বিশ্বাস করেছিল। তখন তার একটি স্বপ্ন ছিল একজন ধনী স্ত্রী খুঁজে বের করার, যে তাকে ভালোবাসবে এবং তাকে ইতালিতে ডোরিয়ার দুর্গ পুনরুদ্ধার করতে এবং পরিবারকে আবার গড়ে তুলতে সাহায্য করবে। সে রোমান্সে ভরপুর, এবং তার এমন শক্তি ও অদ্ভুত চুম্বকীয় ক্ষমতা আছে যে আমি বেশ বিশ্বাস করি সে কোনো একদিন তার আশা পূরণ করবে। তার কি এখনও এই উচ্চাকাঙ্ক্ষা আছে? জেনি এক মুহূর্তের জন্য নীরব রইল। তার চোখ জানালা দিয়ে অস্থির সমুদ্রের দিকে তাকিয়েছিল। সে জিজ্ঞাসা করল, কেন নয়? আমার মনে হয় সে এমন একজন পুরুষ যার প্রেমে নারীরা পড়তে পারে। ও হ্যাঁ, সে আশ্চর্যজনকভাবে সুদর্শন, এবং তার মধ্যে সুন্দর চিন্তাভাবনা আছে। মার্ক তাকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু মনে করল তার পক্ষে থেকে কোনো পরামর্শ দেওয়া ধৃষ্টতা হবে। তবে সে যেন তার মন পড়তে পারছিল। সে বলল, আমি আর কখনো বিয়ে করব না। আপনাকে কেউ এমনটা করার সাহস করবে না, এমন কেউ না যে জানে আপনাকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে। সে অস্বস্তিকরভাবে উত্তর দিল, আমি বলতে চাই আরও অনেক দিন পর্যন্ত নয়। সে উত্তর দিল, আপনি বোঝেন, এবং আবেগপ্রবণভাবে তার হাত ধরল। আমার মনে হয় আমাদের অ্যাংলো স্যাক্সন এবং ল্যাটিনদের মধ্যে একটি বিশাল ব্যবধান রয়েছে। তাদের মন আমাদের চেয়ে অনেক দ্রুত চলে। তারা জীবন থেকে সম্ভাব্য সবকিছু পেতে বেশি ক্ষুধার্ত। ডোরিয়া অনেক দিক থেকে একটি শিশু, কিন্তু একটি আনন্দদায়ক কাব্যিক শিশু। আমার মনে হয় ইংল্যান্ড তা থেকে কে বরং ঠান্ডা করে। তবুও সে শপথ করে বলে, ইতালিতে কোনো ধনী মহিলা নেই। তবুও সে ইতালির জন্য আকাঙ্ক্ষা করে। আমি আশা করি সে শীঘ্রই আমার বাড়িতে ফিরে যাবে। সে বসন্তে চাচা বেনকে ছেড়ে চলে যাবে, সে আমাকে এই কথা জানিয়েছে। কিন্তু ফিসফিস করে বলবেন না, কারণ আমার চাচা তাকে খুব উচ্চ চোখে দেখেন এবং তাকে হারাতে ঘৃণা করবেন। সে সবকিছু করতে পারে এবং সবচেয়ে জাদুকরী উপায়ে আমাদের ইচ্ছা ও খেয়াল অনুমান করে। ঠিক আছে, আমি আপনাকে আর আটকে রাখব না। আসলে আপনি তা করছেন না। আপনাকে দেখে আমি খুব খুব খুশি, মিস্টার ব্রেন্ডন। আপনি ডিনারের জন্য থাকবেন? আমরা সব সময় দিনের মাঝখানে ডিনার করি। আমি কি থাকতে পারি? আপনাকে অবশ্যই থাকতে হবে, আর চাও। এখন চাচা বেন্ডিগোর কাছে আসুন। আমি আপনাকে 1 ঘন্টার জন্য তার সাথে রেখে যাচ্ছি। তারপর ডিনার তৈরি হয়ে যাবে। জিউসেপ্পে সবসময় আমাদের সাথে যোগ দেয়। আপনার আপত্তি নেই তো? ডোরিয়াদের শেষ বংশধর। আমি সম্ভবত এত উচ্চ শ্রেণীর সঙ্গীর সাথে কখনো খাবার ভাগ করে খাইনি। সে তাকে সিঁড়ি দিয়ে পুরনো নাবিকের পবিত্র কক্ষে নিয়ে গেল। সে বলল, মিস্টার ব্রেন্ডন আমাদের দেখতে এসেছেন, চাচা বেন। এবং মিস্টার রেডমেইন তার বড় টেলিস্কোপ থেকে চোখ সরালেন। সে ঘোষণা করল, একটা ঝড় আসছে। বাতাস 1 বিন্দু দক্ষিণে সরে গেছে। চ্যানেলে ইতিমধ্যেই খারাপ আবহাওয়া। সে হাত মেলাল এবং জেনি অদৃশ্য হয়ে গেল। বেন্ডিগো ব্রেন্ডনকে দেখে খুশি হয়েছিল, কিন্তু তার ভাইয়ের প্রতি তার আগ্রহ স্পষ্টতই কমে গিয়েছিল। সে রবার্ট রেডমেইনের বিষয়টি এড়িয়ে গেল, যদিও সে তার মনের অন্যান্য বিষয় প্রকাশ করল, যা সে এমন সরাসরিভাবে উপস্থাপন করল যে গোয়েন্দা বেশ অবাক হল। সে বলল, আমি একজন রুক্ষ মানুষ, কিন্তু আমি আমার চোখ খোলা রাখি। আর গ্রীষ্মকালে যখন আপনি এখানে ছিলেন, তখন আমার সুন্দর ভাইঝি আপনার মন জয় করেছিল। তা দেখতে আমার অসুবিধা হয়নি। সে এমন ধরনের, স্পষ্টতই, যা পুরুষদের কিছুটা ভারসাম্য হারাতে বাধ্য করে।
আমার নিজের কথা বলতে গেলে আমি দুধ ছাড়ার পর থেকে কোনো নারীর প্রতি কোনো আকর্ষণ অনুভব করিনি এবং সবসময় এই প্রাণীগুলোকে অবিশ্বাস করেছি, কারণ দেখেছি আমার কত সহকর্মী তাদের কারণে বিপদে পড়েছে। কিন্তু আমি স্বীকার করতে বাধ্য যে জেনি আমার বাড়িটিকে খুব আরামদায়ক করে তুলেছে এবং আমার প্রতি সদয় বলে মনে হয়। অবশ্যই সে করে, মি। স্টার রেড মেইন। আমি শেষ না করা পর্যন্ত অপেক্ষা করুন। এই মুহূর্তে আমি একটি খুব বিরক্তিকর সমস্যার সম্মুখীন, কারণ আমার ডান হাত জিউসেপ্পে ডোরিয়া জেনির দিকে চোখ রেখেছে। এবং যদিও সে একজন অবিবাহিত পুরুষ হিসেবে অমূল্য এবং সে একজন অবিবাহিত মহিলা হিসেবে অপরিহার্য, যদি এই ভিখারিটি তাকে ভুলিয়ে ফেলে এবং শীঘ্রই তাকে তার প্রেমে ফেলে দেয়, তাহলে তারা আগামী বছর বিয়ে করবে এবং তাদের দুজনের জন্যই বিদায়। মার্ক এই গোপনীয়তায় বেশ বিব্রত বোধ করল। সে বলল, আপনার জায়গায় হলে আমি অবশ্যই ডোরিয়াকে একটি বেশ স্পষ্ট ইঙ্গিত দিতাম। ইতালিকে কোনটা ভালো আচরণ তা সে আমাদের চেয়ে ভালো জানে, বা জানা উচিত, যেহেতু সে একজন ভদ্রলোক। কিন্তু আপনি তাকে বলতে পারেন যে একজন সদ্য বিধবাকে প্রেম নিবেদন করাটা খুবই খারাপ আচরণ, বিশেষ করে এমন একজন যিনি তার স্বামীকে আপনার ভাইজির মতো ভালোবাসতেন এবং যিনি এমন মর্মান্তিক পরিস্থিতিতে তার থেকে বিচ্ছিন্ন হয়েছেন। সেটা ঠিক আছে, আর যদি কেবল একজনই এতে জড়িত থাকত তাহলে আমি হয়তো তা করতাম, যদিও সে বিষয়ে আমি ভয় পাচ্ছি যে ডোরিয়া কোনো অবস্থাতেই এখানে বেশি দিন থাকবে না। সে এমনটা বলে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কেবল জেনি তাকে আটকে রেখেছে। আপনাকে তাকেও বিবেচনা করতে হবে। আমি বলবো না যে সে লোকটিকে উৎসাহিত করছে বা এমন কিছু, অবশ্যই সে করে না, কিন্তু যেমনটা আমি আপনাকে বলছি, আমি বেশ সতর্ক এবং অস্বীকার করার কোনো মানে হয় না যে সে নিজেকে আঘাত না করে তার সঙ্গ সহ্য করতে পারে। সে একজন সুদর্শন ব্যক্তি এবং তার একটি নিজস্ব ধরন আছে, আর সে তরুণী। আমি বরং ভেবেছিলাম সে অর্থের জন্য এসেছিল, তার বংশের বিলুপ্ত গৌরব পুনরুদ্ধার করার জন্য যথেষ্ট অর্থ। সে তাই ছিল, এবং অবশ্যই সে জানে যে জেনির 20,000 দিয়ে সে তা করতে পারবে না, কিন্তু ভালোবাসা ভয় ছাড়াও অনেক কিছু দূর করে দেয়। এটি উচ্চাকাঙ্ক্ষাকে নষ্ট করে, আপাতত অন্তত, এবং জীবনের দৌড়ে একজন মানুষকে সব দিক থেকে বাধাগ্রস্ত করে। ডোরিয়া এখন শুধু জেনি পেন্ডিনকে চায়, আর আমি যদি বিচারক হই তাহলে সে তাকে পেয়ে যাবে। আমারও খুব বেশি আপত্তি থাকত না যদি তারা আমার সাথে থাকতে পারত এবং আমরা যেভাবে চলছি সেভাবেই চলতে পারত, কিন্তু অবশ্যই তা হবে না। যেমনটা আছে, ডোরিয়া একজন বন্ধু হয়ে উঠেছে। সে যা করার জন্য বেতন পায় তার সবই করে এবং আরও অনেক কিছু। কিন্তু সে একজন চাকরের চেয়ে বেশি একজন অতিথি, এবং সে চলে গেলে আমি তাকে ভীষণভাবে মিস করব। আপনি কি করতে পারেন তা দেখা কঠিন, মিস্টার রেডমেইন। তাই তো আমি আমার ভাইঝি এবং তার সুখের মাঝে আসতে চাই না, এবং আমি সততার সাথে বলতে পারি না যে ডোরিয়া একজন ভালো স্বামী হবে না, যদিও ভালো স্বামী সব জায়গায় বিরল এবং ইতালিতে এর চেয়ে বিরল আর কোথাও নেই, আমি বিশ্বাস করি। 1 বছর বিয়ের পর সে হয়তো তার মন পরিবর্তন করতে পারে এবং আবার তার উচ্চাকাঙ্ক্ষা এবং তা পূরণ করার জন্য অর্থের আকাঙ্ক্ষা করতে পারে। জেনির একদিন অনেক কিছু থাকবে, কারণ গরিব ববের টাকা তাড়াতাড়ি বা দেরিতে, আমি মনে করি, আর আমার এবং তার চাচা অ্যালবার্টের টাকাও থাকবে যতদূর আমি জানি। কিন্তু সব মিলিয়ে আমি বরং চাইব এটা না ঘটুক। আমি আপনাকে এই কথাগুলো বলছি কারণ আপনি একজন বিখ্যাত ব্যক্তি যার প্রচুর ভালো বুদ্ধির খ্যাতি আছে। 1 মুহূর্তের চিন্তার পর র্যান্ডন উত্তর দিল, আমি আপনার বিশ্বাসের প্রশংসা করি এবং আমিও আপনাকে বিশ্বাস করতে পারি। আমি মিসেস পেন্ডিনকে সত্যিই প্রশংসা করি। সে অবশ্যই আশ্চর্যজনকভাবে সুন্দরী এবং তার একটি মার্জিত ও আকর্ষণীয় স্বভাব আছে। চরিত্রের এমন বিশিষ্টতা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপাতত কিছু হবে না। আপনার ভাইঝি তার প্রয়াত স্বামীর স্মৃতির প্রতি অনেক মাস ধরে বিশ্বস্ত থাকবে, যদি চিরকাল না হয়। বেন্ডিগো উত্তর দিল, আমি তা বিশ্বাস করি। আমরা সময় নষ্ট করতে পারি, আমার কোনো সন্দেহ নেই, বছরের শেষ পর্যন্ত বা হয়তো আরও বেশি। কিন্তু এটাই বাস্তবতা, তারা প্রতিদিন একসাথে থাকছে, এবং যদিও জেনি আমার কাছ থেকে খুব সাবধানে এটি লুকাবে এবং সম্ভবত নিজের কাছ থেকেও যতটা সম্ভব, আমি অনুমান করি সে জিতে যাবে। ব্রেন্ডান আর কিছু বলল না। সে মনমরা হয়ে গিয়েছিল এবং তা লুকানোর চেষ্টা করেনি। নাবিকটি স্বীকার করল,
মনে রাখবেন, আমি একজন ইংরেজকেই বেশি পছন্দ করতাম। কিন্তু এই অঞ্চলে এমন কেউ নেই যে কোনো প্রতিযোগিতা করতে পারে। জিউসেপ্পে তার নিজের পথেই সবকিছু করে। তারপর সে বিষয়টি ছেড়ে দিল। আমার গরিব ভাইয়ের কোনো খবর নেই, তাই না? কোনো খবর নেই, মিস্টার রেডমেইন। আমি বিশ্বাস করেছিলাম যে এই ভয়ানক ঘটনাটি অন্য কোনো দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু রক্তটা মানুষের ছিল প্রমাণিত হয়েছিল। হ্যাঁ, তাহলে পেন্ডিনের ব্যাপারে এটা সমুদ্রের জন্য আরেকটি গোপনীয়তা। আর রবার্টের কথা বলতে গেলে কেবল কেয়ামতের দিনই বলবে তার হাড় কোথায় আছে। আমিও সত্যিই খুব কম সন্দেহ করি যে সে মারা গেছে। কয়েক মিনিট পর নিচ থেকে একটি ঘণ্টা বেজে উঠল এবং দুই ব্যক্তি তাদের খাবারের জন্য নিচে নেমে গেল। তারা যখন একটি বড় ডিনার খাচ্ছিল তখন জিউসেপ্পে ডোরিয়াই কথা বলছিল। সে নিজেকে একজন বড় আত্মকেন্দ্রিক ব্যক্তি প্রমাণ করল এবং তার নিজের মনোরম উচ্চাকাঙ্ক্ষাগুলো বর্ণনা করতে আনন্দ পাচ্ছিল, যদিও সে ইতিমধ্যেই স্বীকার করেছিল যে এই উচ্চাকাঙ্ক্ষাগুলো পরিবর্তিত হয়েছে। সে ঘোষণা করল, আমরা এমন একটি জাতি যারা একসময় পশ্চিম ইতালি শাসন করত। ভেটিমিগলিয়া এবং বর্দিঘেরার মাঝখানে, পাহাড়ের নিচে এবং নদীর পাশে আমাদের পুরনো দুর্গ। একটি রামধনুর মতো প্রাচীন সেতু এখনও নার্ভিয়াকে অতিক্রম করে এবং বাড়িগুলো দ্রাক্ষালতা ও জলপাই গাছ মধ্যে পাহাড়ে উঠে গেছে। যখন সব কিছুর ওপর থেকে ডোরিয়ার দুর্গের বিশাল ধ্বংসাবশেষ, অতীতের এক মহান ভূত ভ্রুকুটি করে তাকিয়ে আছে। সমস্ত মানবিক কাজ এবং কোলাহলের মাঝে মানুষের উদ্বেগ থেকে ১ শতাব্দী দূরে এটি দাঁড়িয়ে আছে, ফাঁপা এবং খালি, চারপাশে জীবন ঢেউ খেলছে, যেমন আমাদের নিচে খাড়া পাহাড়ের ওপর সমুদ্র। মানুষ সর্বত্র ভিড় করে, সেই ধরনের বিনয়ী মানুষ যারা প্রাচীনকালে আমার পূর্বপুরুষদের কাছে টুপি ছাড়া নতজানু হতো। নিচু বংশের লোকেরা আমাদের রাষ্ট্রীয় কক্ষে ঘুরে বেড়ায়, গ্রামবাসীরা আমাদের মার্বেল মেঝেতে তাদের কাপড় শুকায়, শিশুরা মহান উপদেষ্টাদের আলমারিতে খেলা করে, বাদুর জানালা দিয়ে উড়ে যায় যেখানে রাজকন্যারা বসে আশা ও ভয় করেছিল। আমার লোকেরা, সে চালিয়ে গেল, সম্প্রতি অনেক ধাপ নিচে নেমে গেছে এবং খুব দ্রুত। আমার দাদা কেবল একজন কাঠুরিয়া ছিলেন, যিনি 2টি খচ্চুরের ওপর করে পাহাড় থেকে কাঠকয়লা আনতেন। আমার চাচা মেন্টনে লেবু চাষ করতেন এবং তার স্ত্রীর অপচয় করার জন্য কয়েক হাজার ফ্র্যাঙ্ক বাঁচিয়েছিলেন। এখন আমি একা রয়েছি, বংশের শেষ জন, এবং ডোরিয়ার বাড়িটি দীর্ঘকাল ধরে খোলা বাজারে রয়েছে। দুর্গের সাথে উপাধিও চলে যায়, এটাই আমাদের অদ্ভুত ইতালীয় প্রথা। একজন শুয়োরের মাংস বিক্রেতা বা মাখন ব্যবসায়ী আগামীকাল কাউন্ট ডোরিয়া হতে পারে যদি সে তার পকেটে যথেষ্ট গভীর হাত দেয়। কিন্তু পরিত্রাণ এই পথে, যদিও সম্পত্তি এবং উপাধি সস্তা, ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করে সবকিছু আবার মহিমান্বিত করতে একজন কোটিপতি লাগবে। সে বকবক করতে থাকল এবং ডিনারের পর তার আরেকটি টাস্কান চুরুট ধরাল। মিস্টার রেডমেইন ব্রেন্ডানের সম্মানে যে বিশেষ ব্র্যান্ডি বের করেছিলেন তার কিছুটা পান করল এবং তারপর তাদের ছেড়ে চলে গেল। তারা তার সম্পর্কে কথা বলল এবং মার্ক জেনির মনোভাব জানতে বিশেষভাবে আগ্রহী ছিল, কিন্তু সে কোনো ইঙ্গিত দিল না এবং জিউসেপ্পের কেবল তার কণ্ঠস্বর, তার বহুমুখিতা এবং ভালো স্বভাবের জন্য প্রশংসা করল। সে বলল, সে যে কোনো কাজ করতে পারে। সে আজ বিকেলে মাছ ধরতে যাচ্ছিল, কিন্তু আবহাওয়া খুব খারাপ, তাই সে আবার বাগানে কাজ করবে। সে আশা করছিল যে ডোরিয়া শীঘ্রই একজন ধনী স্ত্রী খুঁজে পাবে এবং তার উচ্চাকাঙ্ক্ষার শীর্ষে পৌঁছাবে। এটা যথেষ্ট স্পষ্ট ছিল যে সে মিসেস পেন্ডিনের নিজের ভবিষ্যতের কোনো হিসাবেই ছিল না। কিন্তু জেনি ইতালীয় লোকটির কথা বলতে গিয়ে তার শ্রোতাকে অবাক করে দেওয়ার মতো একটি কথা বলল। সে ঘোষণা করল, সে আমার লিঙ্গকে পছন্দ করে না। আসলে সে মাঝে মাঝে আমাদের প্রতি তার অবজ্ঞাপূর্ণ মনোভাব দিয়ে আমাকে বিরক্ত করে। সে চাচা বেনের মতোই খারাপ, যিনি একজন খুব কঠিন হৃদয়ের বৃদ্ধ অবিবাহিত পুরুষ। সে বলে, নারী পুরোহিত এবং হাঁস-মুরগি কখনো যথেষ্ট পায় না। কিন্তু আমি বলি যে পুরুষরা মহিলাদের চেয়ে অনেক বেশি লোভী এবং সব সময়ই ছিল। নাবিকটি হাসল এবং তারা কিছুক্ষণ বারান্দায় গেল, যেখানে শীঘ্রই সন্ধ্যার প্রথম অন্ধকার নামতে শুরু করল। ঝড় তখনও তৈরি হয়নি এবং সূর্যাস্তের সময় পশ্চিমে একটি তীব্র ও জ্বলন্ত আলো ছিল, যখন একটি প্রচণ্ড বাতাস কিছুক্ষণের জন্য আকাশকে প্রায় পরিষ্কার করে দিয়েছিল।
যখন স্টার্ট লাইট হাউস গভীর নীল সমুদ্রের ওপর একটি সাদা তারাময় চোখ খুলল এবং তাদের নিচে ভারী ঢেউ ফাঁপা বজ্রের মতো আছড়ে পড়ছিল, তখন তারা বাড়িতে ফিরে এলো এবং মিস্টার রেডমেইন ব্র্যান্ডনকে কৌতূহল দেখালেন। তারা 5টায় চা পান করল এবং 1 ঘণ্টা পর গোয়েন্দাতা পথে চলে গেল। তাকে একটি সাধারণ আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বৃদ্ধ নাবিক স্পষ্টভাবে ঘোষণা করেছিল যে মার্ককে যে কোনো সময় অতিথি হিসেবে পেয়ে সে আনন্দিত হবে। এটি এমন একটি প্রস্তাব ছিল যা ব্রেন্ডনকে বেশ প্রলুব্ধ করেছিল। জেনি তাকে বাইরের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, আপনি একটি চমৎকার কাজ করেছেন, আপনি আমার চাচাকে পুরোপুরি জয় করেছেন, আর এটা সত্যিই একটা কৃতিত্ব। সে জিজ্ঞাসা করল, যদি আমি তার প্রস্তাবে রাজি হয়ে ক্রিসমাসের পর কয়েকদিনের জন্য এখানে আসি, তাহলে কি আপনি বিরক্ত হবেন? সে জিজ্ঞাসা করল এবং সে তাকে আশ্বাস দিল যে এটি তাকে আনন্দ দেবে। কিছুটা উৎসাহিত হয়ে সে তার পথে চলে গেল, কিন্তু তার উপস্থিতিতে যে আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল তা শীঘ্রই আবার কমে গেল। সে সন্দেহে পূর্ণ ছিল এবং অর্ধেক বিশ্বাস করত যে ডোরিয়ার প্রতি তার উদাসীনতা ভান করা। সে অনুমান করল যে তার শোকের দিনগুলো শেষ না হওয়া পর্যন্ত সে কোনো ইঙ্গিত দিতে ঈর্ষান্বিত হবে। কিন্তু তার মনে একটি বিষণ্ণ বিশ্বাস জন্মাল যে আরেকটি গ্রীষ্ম পেরিয়ে গেলে জেনি পেন্ডিন দ্বিতীয় স্বামী গ্রহণ করবে। সে শীঘ্রই ক্রোস নেস্টে ফিরে আসার বিচক্ষণতা নিয়ে বিতর্ক করল এবং এমনটা করার জন্য একটি তীব্র প্রবণতা অনুভব করল। সে সামান্য অনুমান করতে পারেনি যে সে পরের দিন আবার সেখানে থাকবে। সে বেন্ডিগো রেডম্যানকে বসন্তের শুরুতে তার আমন্ত্রণের কথা মনে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ততদিনে অনেক কিছু ঘটে যেতে পারত, কারণ সে জেনির সাথে চিঠিপত্র আদান। সে তার নির্জন পথে চলার সময় চাঁদ উঠেছিল এবং এটি একটি জমাট মেঘের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জ্বলছিল, যা শীঘ্রই রূপালী আলো গ্রাস করার হুমকি দিচ্ছিল। মেঘ দ্রুত উড়ে যাচ্ছিল এবং ব্রেন্ডানের মাথার ওপরে টেলিগ্রাফের তারগুলো একটি আসন্ন ঝড়ের গান গুনগুন করছিল। লোকটির চিন্তাভাবনা অস্থির এবং গর্জনকারী বাতাসের মতোই অনিয়মিতভাবে চলছিল। সে জেনি যা বলেছিল তার প্রতিটি শব্দ ওজন করল এবং সে তাকে যে প্রতিটি দৃষ্টি দিয়েছিল তা বোঝার চেষ্টা করল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে বেন্ডিগো রেডমেইনের তত্ত্ব শেষ পর্যন্ত মিথ্যা হতে বাধ্য, এবং সে নিজেকে আশ্বস্ত করল যে মাইকেল পেন্ডিনের বিধবা কোনোভাবেই ইতালির এই অপরিচিত ব্যক্তির কাছে তার দুঃখী মন হারাতে পারে না। ধারণাটি প্রশ্নাতীত ছিল, কারণ নিশ্চিতভাবে এমন সূক্ষ্ম চরিত্রের একজন মহিলা এত হঠাৎ এবং মর্মান্তিকভাবে শোকাহত হয়ে এই সুদর্শন বকবককারী আত্মকেন্দ্রিকতায় স্পন্দন ব্যাক ডিন্ডিগো রেডমেইনকে তার আসার কোনো খবর দেয়নি। ব্রেন্ডন নিজেকে জিজ্ঞাসা করল সে কি কোনো বিভ্রমের শিকার হয়েছে, কিন্তু সে জানত যে তার যুক্তিবাদী মন ভেতর থেকে ভূত তৈরি করার জন্য গঠিত হয়নি। তার কল্পনা ছিল, কিন্তু সেটাই ছিল শক্তির উৎস, দুর্বলতার নয়, এবং কোনো কুসংস্কার তার মানসিক ক্ষমতাকে দুর্বল করেনি। সে এও জানত যে রবার্ট রেডমেইন তার আকস্মিক উপস্থিতির মুহূর্তে তার চিন্তাভাবনা থেকে আর কেউ দূরে ছিল না। না, সে একজন জীবিত মানুষকে দেখেছিল, এবং এমন একজন যে নিশ্চিতভাবে স্বেচ্ছায় নিজেকে প্রকাশ করত না। তার এই আবিষ্কারকে উপেক্ষা করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, এবং সে রবার্ট রেডমেইনকে গ্রেফতার করার জন্য বেশ প্রস্তুত ছিল, প্রয়োজনে তার ভাইয়ের ছাদের নিচেও। কিন্তু ডার্টমাউথ পুলিশের সাহায্য চাওয়ার আগে সে প্রথমে জেনি পেন্ডিনের কাছ থেকে বিষয়টি শুনতে চেয়েছিল। সে মনে করল যে সে তাকে প্রতারিত করবে না বা সরাসরি